রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট এই দেখ 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 রক্ত এবার রক্ত রক্ত বেরোচ্ছে। রক্ত। আরে ছেলেটিকে ডাকতে হবে। পিছনে চলুন। এক্সকিউজ মি, চলুন। সরুন সরুন। কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম। মাই গড, এত রক্ত! কি হয়েছিল কি? স্যার বাচ্চাটা জোরে আসছিল, সাইকেলের সঙ্গে ধাক্কা লাগলো আর পড়ে গেল। কোথায়? আসুন স্যার, আপনাকে দেখাচ্ছি। স্যার আসুন এদিকে। এদিক থেকে আসছিল বাচ্চাটা? স্যার এদিক থেকে আসছিল। ওকে। স্যার হ্যাঁ স্যার মনে হয় ওই রক্ত বাচ্চাটার নয় স্যার। কি? রক্ত বাচ্চাটা নয়? না স্যার, ওর শরীরের মধ্যে কোনো আঘাতের চিহ্নই নেই। তাহলে এই রক্ত এলো কোথা থেকে? দেখি বাচ্চা। সরো। বাবু, তুমি ভয় পেও না একদম। হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না। আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, এই রক্ত কিভাবে লাগলো এখানে? হ্যাঁ রক্ত হ্যাঁ রক্ত স্যার মনে হচ্ছে ও এখনো শকেই রয়েছে, যার জন্য কিছু বলতে পারছে না। স্যার মনে হচ্ছে এই বাচ্চাটা দেখতে পায় না। পঙ্কজ, একটা কাজ করো। বাচ্চাটা ওই দিক থেকে আসছিল না? তুমি ওই দিকটা যাও আর ওই দিকটায় গিয়ে দেখো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। বিনীত, বাচ্চাটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি। ইয়েস স্যার। ডক্টর সালুকেই বলতে পারবেন যে এই রক্তের রহস্যটা কি। আশা করছি ডক্টর সালুকে বাচ্চাটার টি শার্টে পাওয়া রক্ত কোনো মানুষের যেন না হয়। হ্যাঁ অভিজিৎ, আমি এখনই এটাকে টেস্ট করে দেখছি, ঠিক জানতে পেরেই যাব। সরি অভিজিৎ, তোমার পছন্দ মতো উত্তর দিতে পারলাম না। ওই শার্টে যে রক্তটা আছে সেটা মানুষেরই রক্ত। মানুষের রক্ত? হুম। বাচ্চার নিশ্চয়ই নয় ডক্টর। না, বাচ্চাটা নয়, কারণ বাচ্চাটার কোথাও আঘাত লাগেনি। থ্যাংক গড। কিন্তু এত রক্ত এলোই বা কোথা থেকে? স্যার হ্যাঁ সারিকা। স্যার, এই চটিটায় যে কাদা লেগে রয়েছে তাতে রক্ত মিশে রয়েছে, আর তার সাথে ঘাসের টুকরোও রয়েছে। ঘাসের টুকরো? মানে ওই বাচ্চাটা কোনো গার্ডেন থেকে এসেছিল? সেটা এখনই জানা যাবে। সারিকা, টেস্ট করে দেখো। স্যার স্যার হ্যাঁ শ্রেয়া? স্যার যেখানে এই বাচ্চাটাকে পাওয়া গেছিল আমি আশেপাশে পুরো খোঁজ নিয়েছি স্যার, কোথাও কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটেনি স্যার। হ্যাঁ, পুলিশ স্টেশনে চেক করেছো? হ্যাঁ স্যার, বিগত 15 দিনের মধ্যে কারোর হারিয়ে যাওয়ার কোনো মিসিং ডায়েরি হয়নি। আশ্চর্য। তাহলে এই বাচ্চাটা এলো কোথা থেকে? অভিজিৎ। হ্যাঁ ডক্টর? অভিজিৎ, এই শার্টের ওপর একজনের নয়, তিনজনের রক্ত লেগে আছে। কি? 3 জন লোকের রক্ত? হুম। মাই গড, মানে 3 জন লোক আহত হয়েছে নাকি মারা গেছে? অভিজিৎ, হ্যাঁ সারিকা? অভিজিৎ, এই মাটিতে জীবাণু আর কীটনাশক ওষুধ মেশানো রয়েছে। জীবাণু আর কীটনাশক ওষুধ? তার মানে এটা পরিষ্কার যে বাচ্চাটা এরকম কোনো ক্ষেত থেকেই এসেছে। স্যার
স্যার আমরা ওই এলাকায় খোঁজ খবর নিতে গিয়ে কিছু ফার্ম হাউস আর চাষের জমি দেখেছি স্যার। ফার্ম হাউস, হ্যাঁ ঘাসের টুকরো, জীবাণু আর কীটনাশক ওষুধ। ফার্ম হাউস, বাহ সারিকা বাহ, তুমি তো আমাদের কাজটা একদম ইজি করে দিলে। আরে ভাই, শুধু কি সারিকাই আপনার কাজটা সহজ করে দিয়েছে? না মানে এরকম আমি কখন বললাম? কিন্তু আপনি তো এটাও বলেননি যে সালুকেও কিছু করেছে। ডক্টর সালুকে আপনিও না কিউট বাচ্চাদের মতো রাগ করে যান আপনি। কিউট। আচ্ছা সারিকা, এই অভিজিৎ আমার প্রশংসা করছিল না আমার পেছনে লাগছিল? আরে স্যার, আপনিও আরে এ কি? আরে এই সব ব্যাপারে দুজনেই মিলে আছে। স্যার এতগুলো ফার্ম হাউস চেক করলাম, কোনো জায়গা থেকে কিছু খবর পেলাম না। এখান থেকে কিছু পেয়ে গেলেও যেতে পারি। ফার্ম হাউসের ভেতরে গাড়ি পার্ক করা দেখছি, মনে হচ্ছে ভেতরে কেউ আছে। চলো গিয়ে দেখি। ভেতরে ঢুকে দেখতে হবে। আরে এটা তো সেই ছোট ছেলেটারই চপ্পল মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের সব খোঁজ সফল হলো। চলো, সাবধানে থাকবে, খুনি ভেতরে থাকতেও পারে। কেউ আছে এখানে? হেল্প মি, অনেক দূর দিয়ে এসেছি। হেল্প মি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। দেখো পুরো বাড়িতে কেউ আছে কিনা, কুইক। স্যার চারটে লাশ একটা বাড়িতে। ফরেন্সিকে খবর দাও। পিঠে গুলি লেগেছে। কমপক্ষে 2-3 ঘন্টা হবে ইনি মারা গেছেন। একটা কাজ করো, পুরো বাড়িটা ভালো করে সার্চ করো, একটা কিছু যেন হাত থেকে বেরিয়ে না যায়। এখানে আছে ওই দুটো লাশ। একেও ঠিক বুকে গুলি করা হয়েছে, যেমন ভাবে ঘরের লোকটাকে মারা হয়েছিল। মানে ডক্টর সালুকে ঠিকই বলছিলেন, ওই বাচ্চাটা এখানে এই লাশগুলোতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, আর তাতে এদেরই রক্ত ওর পোশাকে লেগে যায়। ডক্টর সারিকা, মনে হচ্ছে যে সমস্ত খুন এই বন্দুক দিয়েই হয়েছে, কিন্তু খুনি মার্ডার ওয়েপন এখানেই রেখে চলে গেল কেন? আমার তো মনে হয় যে এই লোকটা নিজেকে গুলি করেছে। এই লোকটা নিজেই নিজেকে গুলি করেছে? তার মানে আপনি এটা বলতে চাইছেন যে প্রথম এই লোকটা এদের 3 জনকে মেরেছে, আর তারপর নিজেই নিজেকে গুলি করেছে? হয়তো। স্যার সমস্ত ঘরে খুঁজেছি, লকার আলমারি সবকিছু ঠিকঠাক রয়েছে। ঠিকঠাকই আছে, তার মানে চুরির ব্যাপার নয়। স্যার, হ্যাঁ, সমস্ত দরজার জানলা একদম ঠিকঠাক আছে। তার মানে খুনি জোর করে এই বাড়ির ভেতরে ঢোকেনি। হতে পারে যে মৃত 4 জনই ওই খুনিকে চিনত, আর এদেরই সঙ্গে ও এখানে এই ফার্ম হাউসে এসেছিল। আরে কি ব্যাপার ডক্টর সালুকে, আজ
আজ একেবারে একা। কেন তোমার অসুবিধা হচ্ছে? ল্যাবটা ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। আসলে সারিকা নেই তো তাই। না না, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আরে আমি জানি তোমার সব ব্যাপার স্যাপার। তুমি বলো একটা কিছু আর মনের মধ্যে অন্য কিছু থাকে। আরে ডক্টর সালুকে, আমি শুধু এই 4টে লাশের খুনের বৃত্তান্ত জানতে এসেছি এখানে। আপনি যদি জানেন তাহলে বলে তো ফেলুন। আমাকে জিজ্ঞেস করছো কেন ভাই? তুমি সারিকাকে কে জিজ্ঞেস করো না, ওই সব কিছু তোমাকে বলে দেবে। স্যার, আপনি তো রেগে গেছেন দেখছি। সারা পৃথিবী এটা জানে ডক্টর সালুকে ছাড়া সিআইডি কোনোদিন কোনো কেস সলভই করতে পারেনি। এতক্ষণে ঠিক জায়গায় এসছো তাই না? এইভাবে বলতে থাকবে, তবেই ভালো লাগবে। এসো বলছি। অভিজিৎ, এই যে 4খানা লাশেই এগুলোর মধ্যে সবেমাত্র রাইগার মর্টিস শুরু হয়েছে। লাশগুলো সবে শক্ত হতে শুরু করেছে। আমার মনে হচ্ছে এদের মৃত্যু সকাল 7টা থেকে 9টার মধ্যে হয়েছে। ওকে, আর এই ব্যালিস্টিক রিপোর্ট কি বলছে? গুলি এই বন্দুক থেকেই চালানো হয়েছে। 4 জনের মৃত্যুই এই বন্দুক থেকে ছোঁড়া গুলিতে হয়েছে। আর এই বন্দুকের ওপর রক্তের দাগও আছে। স্যার, কার রক্ত এটা? সৌরভের রক্ত এটা। সৌরভকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, যার কারণে সৌরভের রক্ত এটার ওপর ছিটকে এসে লেগেছে। আর একটা কথা, শুধুমাত্র সৌরভের হাতের ওপরেই গান পাউডার লেগে আছে। গান পাউডার সৌরভের হাতে? তাহলে আপনি এটাই বলতে চান যে সৌরভ এই 3 জনকে গুলি করেছে আর নিজে আত্মহত্যা করে না, নিয়েছে? আমি নিজে কিছু বলতে চাইছি না, যা প্রমাণ আছে সেগুলো এই কথাই বলতে চাইছে। আর একটা কাজ করো, বাকি কাজটা তো তুমি নিজেও করতে পারো, তাই না? ঠিক আছে, করব। হ্যাঁ, কেন করব না? আপনি যেটা বলতে পারছেন না সেটা আমরা ডক্টর সারিকার কাছে জেনে নেব। রবি, এই মেয়েটার কাছ থেকে যে গানটা পেয়েছো, ওটার ব্যাপারে কি জানতে পারলে? কার গান ছিল ওটা? ওই গানটা এর নামে রেজিস্টার্ড ছিল। ওই গানটা ওই মেয়েটার নামেই রেজিস্টার্ড? আর সালুকেও যে গান পাউডারের ট্রেসেসটা পেয়েছে, আর সেটাও ওই মেয়েটার আঙ্গুলে পেয়েছে। স্যার, ইনি আনন্দর বোন নিশা। আসুন। আসুন নিশা দেবী। দেখুন, আমরা আনন্দ আর ওর বন্ধুর ব্যাপারে কিছু জানতে চাই, যাতে আমরা এই কেসটা সলভ করতে পারি। স্যার, ওরা সবাই কলেজের বন্ধু, আর অনেক বছর পর ওদের দেখা হওয়ার কথা ছিল। সেই জন্য ওরা প্ল্যান করেছিল যে সৌরভের ফার্ম হাউসে যাবে। নিশা দেবী, আপনি শেষবার আনন্দর সাথে কখন কথা বলেছিলেন? আনন্দর সাথে আমার এই তো 1 সপ্তাহ আগেই কথা হয়েছিল। কিন্তু হ্যাঁ, যশ 2 দিন আগে আমায় কল করেছিল। ওই আমাকে বলে যে ওরা ফার্ম হাউসে একটা পার্টি করবে। ইয়াশ? এই ইয়াশটা আবার কে? স্যার, যশও ওদের বন্ধু। আনন্দ, যশ সকলে মিলে ওই দিন ফার্ম হাউসে গেছিল। সৌরভ, বিশাল, আনন্দ আর নিতিন, 4 জনই তো ছিল ফার্ম হাউসে। 4 নয় স্যার, 5 জন। 5 মানে? যশও তো ছিল স্যার। ও ওদের সাথে ছিল? কিন্তু স্যার, ফার্ম হাউসে আমরা তো শুধু 4টে লাশ পেয়েছি। সেটাই তো। স্যার, তাহলে যশ কোথায় গেল? শুধু তাই নয় স্যার, ও কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি কেন? ইয়াশের টেলিফোন নাম্বার আছে তো তোমার কাছে? বাড়ির বা কোনো সেলফোন নাম্বার? হ্যাঁ স্যার। এই দেখুন। কোনো ক্লু পাওয়া গেল ডক্টর সারিকা? জানি না কতটা কাজের হবে, কিন্তু একটু আশ্চর্যজনক। কেন? আশ্চর্য কিসের? এই চুলটা কতটা লম্বা দেখুন। এখানে যতজন মারা গেছেন তাদের মধ্যে কারুর চুলই এতটা লম্বা নয়। ও, তার মানে এই 4 জন ছাড়াও অন্য আরো কেউ ছিল, হয়তো কোনো মহিলা। এটা তো এই চুলটা ডিএনএ টেস্ট থেকেই জানা যাবে। স্যার, মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ? স্যার, হ্যাঁ, ওর বাবার সঙ্গে কথা হলো। ও তো বাড়িতেই ফেরেনি। বাড়িতে ফেরেইনি?
সেল ফোন বন্ধ, কিছু একটা গোলমাল তো নিশ্চয়ই আছে। যশের ফটো আছে? হ্যাঁ স্যার, 1 মিনিট। একটা কাজ করো, এই ফটোটা সমস্ত পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড আর চেকপোস্ট গুলোতেও পাঠিয়ে দাও। আর দয়াকেও ইনফর্ম করো, ওকে আমাদের পাওয়া খুব দরকার, ভীষণ দরকার। স্যার, এই ওষুধটা আর এই প্রেসক্রিপশনটা পেলাম, এর মধ্যে সৌরভের নাম লেখা আছে। সৌরভ, আর প্রেসক্রিপশনটা দিয়েছেন ডক্টর মুকেশ। এই ওষুধ দেখান একটু। এই ওষুধগুলো তো বেশিরভাগ এরকম পেশেন্টকে দেওয়া হয় যারা ডিপ্রেশন আর টেনশনের শিকার হয়। ও, তো সৌরভের কি ব্যাপারে টেনশন ছিল সে কথা তো এই ডক্টর মুকেশই বলবেন। এ তো কুকুর চেঁচাচ্ছে মনে হয়, পেছনের দিক থেকে আসছে। একটু গিয়ে দেখো তো কি হয়েছে ওখানে। কুকুরের আওয়াজটা ওই দিক থেকে আসছে, ওইদিকে। আরে বাপরে, ও অনেকগুলো কুকুর তো। হ্যাঁ ফ্রেডি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কেন? ওখানে কিছু আছে, চলো গিয়ে দেখা যাক। My God! ফ্রেডি, ফ্রেডি সামনে, এরা এইভাবে মানবে না। স্যার, আমার সাথে পাঙ্গা? আরে, এটা তো যশ, সৌরভের পঞ্চম বন্ধুটা, যাকে খুঁজে বেড়াচ্ছিলাম তারই লাশ পড়ে আছে। হ্যাঁ ফ্রেডি, আমরা ভেবেছিলাম যে এই যশ নিজের বন্ধুদের খুন করে পালিয়েছে, কিন্তু ও তো নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। আপনার সেরকম মনে হচ্ছে কেন? এই দেখো ফ্রেডি, এই ওর পিঠে এইখানে পেছন থেকে গুলি মারা হয়েছে, আর আরেকটা গুলি এইখানে কিডনির সামনে। কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই সমস্ত খুনগুলো করছেটাকে? স্যার আসুন। স্যার, সিআইডি অফিসাররা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি পরে কথা বলছি, বসুন। থ্যাংক ইউ ডক্টর। মিস্টার সৌরভের চিকিৎসা আপনি করেন তাই তো? হ্যাঁ, অনেক বছর ধরে। এই ওষুধগুলো আপনি সৌরভবাবুকে প্রেসক্রাইব করেছিলেন? আগে হ্যাঁ। কি হয়েছিল সৌরভের? ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, টেনসড হয়ে যাওয়া। কিন্তু এগুলো আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন? মানে একটা ফার্ম হাউসে সৌরভের লাশ পাওয়া গেছে। লাশ কি করে হলো? নিশ্চিতভাবে তো কিছু বলা যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত এটুকু জানতে পেরেছি যে ওর মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে। গুলি করেছে ওকে? শুধু ওনাকেই নয়, ওনার বাকি 4 বন্ধুকেও গুলি করা হয়েছে। আর আমাদের সন্দেহ আছে প্রথমে উনি ওদের 4 জনকে মেরে ফেলেন, তারপর আত্মহত্যা করেন। আমার মনে হয় না যে সৌরভ কাউকে খুন করেছে। আমি অনেক বছর ধরে ওর চিকিৎসা করছি, এখনো অনেকটাই ভালো হয়ে গেছে। কিন্তু পুরোপুরি তো সুস্থ হয়নি না? কিন্তু ওর এমন কোনো অসুখ ছিল না যে যে সেই রোগের জন্য ও কাউকে খুন করে দেবে। আর ওর ওষুধেরও কোনো সাইড এফেক্ট ছিল না। কিন্তু স্যার, ওটা তো ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ।
ছাড়তে যাবে না? হ্যাঁ চলুন। আরে ভিতরে তুমি কি একটা বলতে যাচ্ছিলে, হঠাৎ চুপ করে গেলে, কি ব্যাপার বলো আমাকে। না স্যার, আমি কিছু বলছিলাম না। দেখো, সৌরভ সম্পর্কে তুমি যা কিছু জানো তা আমাদের বলো। দেখুন স্যার, আমাকে এসবের মধ্যে ফাঁসাবেন না। আমি গরিব মানুষ, আমার অসুস্থ মা আছে। কিচ্ছু হবে না তোমার। তোমাকে কথা দিলাম, যা কিছু জানো পরিষ্কার আমাদের বলো। আরে ঘাবড়িও না, এসো চলো, বলে দাও সবকিছু। কি জানো? স্যার দেখুন স্যার, সৌরভ বাবুর সব থেকে বড় প্রবলেম যেটা ছিল সেটা ওনার রাগ। ওনার প্রবলেম হাইপার টেনশন আর ডিপ্রেশন ছিল না স্যার, সব থেকে বড় উইক পয়েন্ট ছিল রাগ, যা উনি কন্ট্রোল করতে পারতেন না। তোমার সামনে এরকম কিছু ঘটেছে কখনো? হ্যাঁ স্যার, একবার হয়েছিল স্যার। আমাদের এখানে এক পেশেন্টের উপর উনি হাত তুলেছিলেন। কেন? কারণ ওনার মনে হয়েছিল যে ওনার নাম্বার ছিল আর উনি মাঝখানে এসে গেছিলেন। এই সামান্য কারণের জন্য উনি কাউকে মারলেন? হ্যাঁ স্যার। কিন্তু আপনার ডক্টর আপনাদের কাছে এসব কথা বললেন না কেন? স্যার সরি স্যার, আমি ঠিক জানি না। ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। সৌরভের রাগ খুব বেশি ছিল। সব প্রমাণ পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার। চলো সোজা বিউরোতে যাই। হ্যাঁ ভাই, কি খবর? আরে ডক্টর, আপনি এখানে? হ্যাঁ, কেন চমকে গেলে কেন? আরে তোমাদের সাহায্য করছি ভাই কেসে, আমি এখানে আসতে পারি না নাকি? না না ডক্টর, আমি তা বলতে চাইনি আসলে। হ্যাঁ, আমি তোমাদের কাজের কথাই বলতে এসেছি। আচ্ছা এটা বলো যে তদন্ত করার পর তোমরা এতক্ষণ কি সিদ্ধান্তে পৌঁছলে? স্যার দেখে তো এটাই মনে হচ্ছে যে সৌরভ নিজের বন্ধুদের মেরে ফেলেছিল, তারপরেও নিজেকে শুট করে। মাত্র কয়েক ঘন্টায় কেস সলভ করে দিলাম আমরা। আর কয়েক মিনিটের মধ্যেই তোমরা বোকা বনে গেছো। কি বলতে চাইছেন আপনি? আমি যেটা বলতে চাইছি দয়া, সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো। এসো আমার সঙ্গে। এই সেই জায়গাটা না যেখানে সৌরভের লাশটা ছিল? হ্যাঁ ডক্টর, এই জায়গায়। হ্যাঁ। সৌরভ হয়ে যাও। এই, তার মানে আমি মরে যাব? ডক্টর সালুকে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আরে ভাই, সব সময় উল্টোটাই ভাবে কেন? আমি তোমাকে মরে যেতে বলছি না ফ্রেডি, আমি শুধু এইটা বলছি, এই সোফার উপর যেমন ভাবে সৌরভের লাশটা পাওয়া গেছিল সেইভাবে গিয়ে বসে পড়ো। হ্যাঁ। সৌরভ বসেছিল না, শুয়েছিল। শুয়েছিল তো ঠিক আছে, তুমি শুয়েই পড়ো। আচ্ছা, এভাবেই শুয়েছিল? এই পাটা এরকম উপরে? হ্যাঁ। আর ঘাটটা এরকম পেছনে? হ্যাঁ, এভাবেই ছিল। ও আচ্ছা দয়া, যদি কোনো মানুষ নিজেই নিজেকে গুলি করে তাহলে খুব স্বাভাবিকভাবেই তাকে একটু সামনের দিকে ঝুঁকতে হবে। ফ্রেডি, সামনের দিকে ঝোঁকো। আরে কি ঝামেলায় ফেললেন বলুন তো আমাকে। আরে ঝামেলার কিছু নেই, বলছি তো একটু সামনের দিকে ঝোঁকো। কিভাবে ঝুঁকবো? আটকে যাবো তো। আরে পাটা নিচে করো না ভাই, এইভাবে এইভাবে, এই তো। আর সৌরভ নিজেকে যেমন করে গুলি করেছিল সেইভাবে গুলি করো। বাঁ হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। সৌরভ বাঁ হাতি ছিল না, সৌরভ ডান হাতি ছিল। ও ডান হাতি ছিল সেটা আপনি কি করে জানলেন? দয়া, আমি সৌরভের গ্লাসটা খুব ভালো করে চেক করেছিলাম, তাতে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে সৌরভের সব ডান হাতের। এই জন্যই আমি বলছি যে সৌরভ রাইট হ্যান্ডেড ছিল। এইভাবে কোনো লোক যখন নিজেকেই নিজে গুলি করবে, বিশেষ করে এইভাবে বসে,
তাহলে খুলি ফুটো করে রক্তে ছিটে যাবে ওইখানে, ওই দিকে, ওপরের দিকে। কিন্তু এখানে তো রক্তের ছিটে নেই, রক্তের ছিটেছে ওইখানে পেছনের দিকে। সেটা তখনই যেতে পারে যখন লোকটা এইভাবে শুয়ে থাকবে আর তাকে এইখান দিয়ে গুলি করা হবে। পাটা তোলো। সৌরভের লাশটা এইভাবে পড়েছিল। আর দয়া, আমি কিন্তু সারা জীবনে কোনো ব্যক্তিকে এইভাবে শুয়ে নিজেকে গুলি করতে দেখিনি। তার মানে দাঁড়াচ্ছে সৌরভ আত্মহত্যা করেইনি, ওকেও খুনই করা হয়েছে। একদম ঠিক, সৌরভকে খুন করাই হয়েছে। আর কেউ ওকে ঠিক তখনই গুলি করেছিল যখন সৌরভ ঠিক এইভাবে পা তুলে শুয়েছিল। অভিজিৎ, হ্যাঁ ডক্টর সালুকে, সৌরভ আর যশের জুতোতে পাওয়া মাটি ম্যাচ করছে না, আলাদা আলাদা। মানে যশের খুনও সৌরভই করেছে? খুনি তাহলে অন্য কেউ? স্যার, ফার্ম হাউস থেকে যে চুলটা পাওয়া গেছিল তার ডিএনএ রিপোর্ট চলে এসেছে। এই চুলটা কোনো মহিলার চুল। বাহ সারিকা, খুব সুন্দর। তুমি নতুন কিছু না কিছু নিয়েই আসো কেসের মধ্যে। কেমন করে করো এসব? নমস্কার। 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 কি সারিকা, তুমি কেন বোঝাতে পারো না? আমি কি? আচ্ছা ঠিক আছে, কি কি জানতে পারলে ডিএনএ রিপোর্ট থেকে? এই মহিলার ডিএনএ ওই মৃত 5 জনের মধ্যে আনন্দর ডিএনএ সঙ্গে ম্যাচ করেছে। আনন্দ ডিএনএর সাথে? তার মানে ওর কোনো আত্মীয়? আনন্দর তো একজনই আত্মীয় ছিল, ওর বোন নিশা। নিশা? কিন্তু স্যার, নিশা যখন ভিউতে এসেছিল তখন তো ও কিছু বলেনি যে ও ফার্ম হাউস গেছিল। অপরাধী কখনো তো বলবে না যে সে অপরাধ করেছে। ওকে সত্যি কথাটা বলাতে হবে। হ্যাঁ, আরে কিছু না, আমার একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি এই কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাব আর তারপর তোমার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, অফকোর্স। আরে মনে আছে লাস্ট টাইম যখন আমরা গেছিলাম কত মজা হয়েছিল? ওরা তো এবারও আসছে, তাই না? আসছে তো? ও বাও, তাহলে তো খুব মজা হবে। আরে হ্যাঁ বাবা, তোমরা সবাই ওখানে পৌঁছো, আমি জাস্ট 5 মিনিটে পৌঁছচ্ছি। কোথায় চললেন নিশা দেবী? 2-4টে কথা আমাদের সাথে বলে নিন, তারপর না হয় পার্টিতে যাবেন। পার্টি? হোয়াট ননসেন্স! আমরা তো সজ্ঞানে আছি ম্যাডাম, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আপনার জ্ঞান হারিয়েছেন। আপনি কি বলতে চাইছেন? আপনাকে তো দেখে মনেই হচ্ছে না যে আপনার ভাইয়ের মৃত্যুতে আপনি দুঃখিত। দেখে তো মনে হচ্ছে আপনি পার্টি করতে যাচ্ছেন। দেখুন, এটা আমার পার্সোনাল লাইফ, আর আমার পার্সোনাল লাইফে আমি কি করব কি করব না তাতে আপনাদের কোনো প্রবলেম হওয়া উচিত নয়। একদম না ম্যাডাম, কিন্তু যদি অন্যের জীবন নিয়ে আপনি কোনো খেলা খেলেন তাহলে আমাদের নিশ্চয়ই প্রবলেম হবে ম্যাডাম। কিন্তু আমি কি করেছি? সবচেয়ে প্রথমে আপনি আমাদের মিথ্যে বলেছেন যে সেই রাতে আপনি সৌরভের সাথে ফার্ম হাউসে ছিলেন না। আমি কেন মিথ্যে কথা বলবো? কেন মিথ্যে বলবেন সেটা তো আপনি বলবেন, কেননা যদি আমরা প্রমাণ করে দিই তাহলে আপনার জন্য মুশকিল হয়ে যাবে। বলুন বলুন বলুন, নিশ্চিন্তে বলুন। আমরা বুঝি যে মুখ থেকে সত্যি কথা বেরোতে একটু সময় লাগে। কিন্তু আপনাদের কাছে এর কি প্রমাণ আছে? ফরেনসিক রিপোর্ট আছে আমাদের কাছে, যেটা প্রমাণ করে দেয় যে আপনি সেই সময় ফার্ম হাউসে ছিলেন। যদি আপনি রিপোর্টটা দেখতে চান, আমাদের সাথে বিউরো চলুন। হ্যাঁ, আমি ওই দিন ফার্ম হাউসে গেছিলাম, কিন্তু এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা সবকিছু জানতে পেরে গেছি নিশা দেবী, যে আপনার ভাইয়ের সাথে আপনার বনিবনা ছিল না, প্রপার্টির কেস চলছিল। আর ওনার মৃত্যুর পরে আপনার রাস্তা পরিষ্কার হয়ে যায় আর প্রপার্টিও পেয়ে যান। হ্যাঁ, এটা সত্যি কথা যে আনন্দ আর আমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু তাহলে আপনি ওই দিন ফার্ম হাউসে কেন গেলেন? কারণ সৌরভ আর বাকিরা সবাই আমাকে ফোর্স করেছিল, বলেছিল যে এত বছর পর দেখা হচ্ছে, তোকে আসতেই হবে। আমি ওখানে গেছিলাম ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই আমি ওখান থেকে বেরিয়ে যাই। কেন? কারণ সেই রাতে আনন্দ আর আমার ঝগড়া হয়েছিল।
আর আমার মুড অফ হয়ে যায়, আর আমার ওখান থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক মনে হয়েছিল। এই কথাটা আপনি আমাদেরকে আগে কেন বলেননি? আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল যদি আমি আপনাদের এই কথাটা বলি তাহলে আপনারা আমাকেই সন্দেহ করতে শুরু করবেন। ওখান থেকে বেরোবার পর আপনি কোথায় গেলেন? তারপর তো আমি বাড়িতে এসে শুয়ে পড়ি। বাহ, বাহানা খুব ভালো বানিয়েছেন, যাতে কোনো সাক্ষীর প্রয়োজন না পড়ে। কিন্তু যতক্ষণ এই কেসটা সলভ না হচ্ছে আপনাকে বিউরোতে থাকতে হবে। ও সারিকা, হ্যাঁ স্যার। এই দেখো। রক্তের ছিটে না স্যার। না না সারিকা, এটা রক্তের ছিটে নয়, এটা ওপর থেকে পড়া রক্তের ফোঁটা। মানে? যদি ছিটকে এসে লাগতো তাহলে ওটা এভাবে ছড়িয়ে পড়তো, কিন্তু এটা ওপর থেকে পড়া রক্তের ফোঁটা। আমার মনে হচ্ছে ওই বাচ্চাটা ওই হলে গিয়েছিল আর কোনো জিনিসে অথবা লাশে ধাক্কা লেগে পড়ে গেছিল, আর এই লাঠিটাও ওর হাত থেকে ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেছিল। আর খুনির হয়তো কোথাও কোনো আঘাত ছিল যেখান থেকে রক্তটা পড়ছিল। খুনি হঠাৎ করে ওই লাঠিটার সামনে এসে পড়ে আর ওর ক্ষত থেকে হয়তো 2 ফোঁটা রক্ত এই লাঠিটার উপর টুপে পড়ে। আমি এখন এই রক্তটাকে নিয়ে টেস্ট করে দেখি অন্য রক্তগুলোর মতো, তারপর ম্যাচ করে দেখা যাবে এতে লেগে থাকা রক্তটা আসলে কার। এই দেখো সারিকা, এখানে ওই 5 জন লোকের ব্লাডের স্যাম্পল আছে, আর এই যে এই রক্তটা লাঠিতে লেগেছিল। একটা কাজ করো, হ্যাঁ আমাদের রেকর্ডে চেক করে দেখো এটা কারোর সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যালো অভিজিৎ। হ্যাঁ ডক্টর সালুকে, লাঠির মধ্যে যে রক্ত পাওয়া গিয়েছিল তার ব্যাপারে কি জানতে পারলেন? অভিজিৎ, এই রক্তটা ওই 5 জন মৃত ব্যক্তির মধ্যে কারণ নয়। তাহলে তো নিশারই হবে। না, নিশার রক্তের সঙ্গে ম্যাচ করছে না। ওই ক্রিমিনাল রেকর্ডে চেক করে দেখেছেন? সেটাও দেখেছি, কিন্তু ক্রিমিনাল রেকর্ডের কারোর সঙ্গেই ম্যাচ করছে না। আশ্চর্য, সৌরভকে খুনি ভেবেছিলাম কিন্তু আসল খুনি নয়, নিশাও নির্দোষ। তাহলে খুনি আসলে কে? দয়া, একটা কথা পরিষ্কার, এই 5 জনের মধ্যে কেউই কাউকে এরা মারেনি, আর কেউ আত্মহত্যাও করেনি। স্যার, যেই এটা করে থাকুক না কেন, সে আগে থেকেই জানতো যে এই 5 জন বন্ধু ওই ফার্ম হাউসে একসঙ্গে দেখা করতে যাবে। কিন্তু এই 5 জনকে কেন মারলো? 5 জনকে কেন মারলো? এমন কি শত্রুতা ছিল? স্যার, এরা 5 জন কলেজের সময় থেকেই বন্ধু ছিল স্যার। তার মানে যাই ঘটুক কলেজে ঘটেছিল। কিন্তু এখন তো এই 5 জনের মৃত্যুতে সেই রহস্যটাও চাপা পড়ে গেল। স্যার, সৌরভের বাবা মা। নমস্কার, ক্ষমা করবেন আমাদের, আমরা আপনাদের একটু কষ্ট দিলাম। কতটা হলো যে আপনাদের ছেলের খুনিকে ধরতে গেলে আপনাদের কিছু সাহায্য দরকার। আচ্ছা, আপনাদের ছেলের কারোর সাথে কোনো ঝগড়া ছিল? কারোর সঙ্গে কোনো শত্রুতা? না না, শত্রুতার তো কোনো প্রশ্নই ওঠে না। ও তো খুব শান্ত স্বভাবের ছিল, কারোর সাথে বেশি কথা পর্যন্ত বলতো না। আচ্ছা, এটা বলুন যে আপনার ছেলে সৌরভ ডক্টর মুকেশের কাছে ট্রিটমেন্ট করাতে যেত? আগে হ্যাঁ, কিন্তু কেন? নিজের খিটখিটেমি, টেনশন আর ঘুম না আসা এইসবের জন্যে। কিন্তু ছোটবেলা থেকে ও এরকম ছিল না স্যার, আমার এখনো মনে আছে। সেটা কলেজের শেষ দিনের পার্টির রাত ছিল, ব্যাস সেই রাত থেকে এরকম হয়ে গেছে। কি হয়েছিল ওই রাতে? জানি না স্যার, ব্যাস পার্টি থেকে ফিরলো আর সোজা ওর নিজের ঘরে চলে গেল। 3 দিন ধরে বাইরে আসেনি, না কিছু খেয়েছে না পান করেছে, কিচ্ছু না স্যার, কিচ্ছু না। সেই জন্য আমরা ডক্টর মুকেশের সাহায্য নিই। ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। পরেও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছিল।
এই সবকিছুই ওর কলেজের বন্ধুদের জন্য হয়েছে। আমি ওকে বারণও করেছিলাম, ও আমার কথাও শুনেছিল। ওদের সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। তো তাহলে ও ওদের সাথে ফার্ম হাউসে কেন গেছিল? ওর বন্ধু আনন্দের ফোন এসেছিল, বলল 2 বছর হয়ে গেল দেখা হয়নি, তাই এসো। আর ও চলে গেল, কিন্তু তারপর আর ফিরে আসেনি স্যার, ফিরে আসেনি। পুরবি, ওনাদের একটু ছেড়ে দিয়েছো। দেখবেন স্যার, এই 5 জনের সঙ্গে যা ঘটেছে ওই ফার্ম হাউসে, তার সঙ্গে সম্পর্ক কলেজের ওই শেষ দিনের পার্টির অবশ্যই আছে স্যার। হ্যাঁ দয়া, এই জন্যই এ সমস্ত হয়েছে। দয়া, খবর নিতে হবে এই 5 জনের ব্যাপারে, খবর নিতে হবে এদের অতীত জীবনের ব্যাপারে। তখনই জানা যাবে কি হয়েছিল সেই রাতে। স্যার, অজিতের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয়েছিল। ও বলছিল যে ও হালকা নীল রঙের টি শার্ট পরে এখানে জগিং করবে, আর এখানে যে দোকানটা আছে তার সামনেও দেখা করবে। কাউকে তো দেখতে পাচ্ছি না স্যার এখানে। চলো দেখি। এই যে সামনে আসছে যে নীল শার্ট পরা, এই হয়তো অজিত। মিস্টার অজিত। হ্যাঁ বলুন, আপনারা তো সিআইডি থেকে না? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, আপনাদের কি সাহায্য করতে পারি? আমরা এই 5 জনের অতীত সম্পর্কে কিছু জানতে চাই, সেজন্যই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, এরা আমার কলেজেই পড়তো, সেম ব্যাচ। এদের মধ্যে সৌরভকে খুব ভালো মতো চিনি। বলুন স্যার, কি হয়েছে? এরা 5 জনেই খুন হয়েছে। খুন? 5 জনের একসঙ্গে? আপনি তো নিশ্চয়ই এদের ভালো করেই চিনতেন, তো আপনি কি বলতে পারবেন যে কলেজের শেষ দিনে যে পার্টিটা হয়েছিল সেখানে কি হয়েছিল এক্স্যাক্টলি? ওই রাতে এরা 5 জনই তো ঝামেলা করেছিল। এরা মদ খেয়ে গালিগালাজ করেছিল আর কলেজের লাইট আর কাঁচ ভেঙে দিয়েছিল, তাই ওদের সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। তো ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর এরা 5 জন কোথায় গিয়েছিল, কিছু কি জানেন? স্যার এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এরা সবাই রাগে চিৎকার করে বলছিল যে আমরা এই নোংরা পার্টিতে থাকতে চাই না, আমরা সৌরভের ফার্ম হাউসে যাচ্ছি, ওখানে গিয়েই পার্টি করব। হয়তো ওরা ওখানেই গিয়েছিল। ঠিক আছে, আপনার ইনফরমেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। সে রাত্রে ওই 5 জন বন্ধু একসাথে সৌরভের ফার্ম হাউসে গিয়েছিল, আর এরা মাত্রাতিরিক্ত মদ খেয়েছিল। সেদিন ফার্ম হাউস যাওয়ার রাস্তায় নিশ্চয়ই কিছু ঘটেছিল, যার কারণে সৌরভ মানসিক আঘাত পেয়েছিল। খোঁজ করতে হবে যে হয়েছিল কি সেই রাতে। খুনি মেন দরজাটা খুলে হলের মধ্যে এলো। হয়তো সৌরভ আর তার বন্ধুরা নয় বন্ধ করতে ভুলে গেছিল, নয় খুনির হাতে চাবি ছিল। সৌরভ ওই সোফাটায় বসেছিল। খুনি সৌরভের কাছে এলো, ও সৌরভের হাতের মধ্যে বন্দুকটা ধরিয়ে দিল, আর সৌরভের নিজের হাত দিয়েই ট্রিগারটা টিপে দিল, যাতে করে গান পাউডারের চিহ্নটা সৌরভের হাতে চলে আসে। সৌরভের চিৎকার শুনে বিশাল ঘর থেকে বেরিয়ে আসে, আর যেই বিশাল ঘর থেকে বেরিয়ে আসে খুনি ওকেও গুলি করে। বিশালের গুলি লাগবার পর আনন্দ আর নিতিন হলে আসে। আমাকে মেরো না, আমাকে মেরো না। খুনি আনন্দকে পালাবার কোনো সুযোগ দেয় না, আর ওর বুকে গুলি করে। পালানোর সুযোগ পেতেই নিতিন দরজার দিকে দৌড়য়। যেই ও দৌড়য়, খুনি ওকেও গুলি করে ওর পিঠে। যশ ফার্ম হাউস থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পালাচ্ছিল। খুনি ওর পিছনে ফলো করতে করতে ওর পিঠে আর হাঁটুতে গুলি করে। খুনি আবার ফার্ম হাউসে ফিরে এলো, আর ও নিজের বন্দুকটা সৌরভের হাতে রেখে দিল। আর যখন বাচ্চাটা ফার্ম হাউসে আসে, তখন এই লাশে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে থাকবে। তখন এই 3 জনের রক্ত ওর শার্টে লেগে যায়, আর ভয় পেয়ে বাচ্চাটা এখান থেকে পালিয়ে যায়। অভিজিৎ, জঙ্গলে যেখানে আমরা ইয়াসের লাশ পেয়েছি, আবার ওখানে গিয়ে ভালো করে চেক করো, খুব ভালো করে চেক করো। কোনো না কোনো সূত্র আছে যেটা আমাদের নজর এড়িয়ে গেছে। ফার্ম হাউস শহর থেকে অনেক দূরে, পায়ে হেঁটে আসেনি নিশ্চয়ই খুনিটা। স্যার এটাই সেই জায়গাটা যেখান থেকে আমরা যশের লাশটা পেয়েছিলাম স্যার, এই এখান থেকে। একটা
কাজ করি, এসো। আশেপাশে ভালো করে খুঁজে দেখি, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। দেখো, স্যার, হ্যাঁ ফ্রেডি, এই দেখুন স্যার, শার্টের ছেড়ে একটা অংশ, এতেও রক্ত লাগা। ও, তার মানে খুনি হয়তো এই পথেই পালিয়েছিল, আর তাড়াহুড়োতে ওর শার্ট এই কাঁটায় আটকে ছিঁড়ে গেছিল। ও সেটা জানতেও পারেনি। স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, বাইকের টায়ারের দাগ স্যার। ও, তার মানে হচ্ছে খুনি বাইকে করেই এখানে এসেছিল। এখানে বাইকটা পার্ক করে জঙ্গলের পথ ধরে ফার্ম হাউসে গিয়েছিল, আর ওখানে খুন করার পরে আবার এই রাস্তাতেই বাইকে করে পালিয়েছিল। ওকে। দা, হ্যাঁ ডক্টর, ডক্টর, ওই কাপড়ের টুকরো থেকে ওর মালিকের খোঁজ পাওয়া গেল? দেখো দা, ওটাকে পড়েছিল আর আসল খুনি কে সেটা খোঁজা তোমাদের দায়িত্ব। আমার কাজ হচ্ছে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি সেগুলো পরীক্ষা করে সত্যিটা তোমাদের সামনে তুলে ধরা। তাহলে স্যার এই সূত্রটার থেকে আমরা কি হাতে পেলাম? এই কাপড়ের ওপর সৌরভের রক্তের ছিটে পাওয়া গেছে। ও, এই কাপড়ের ওপর মার্কারি আর কয়লার টুকরো পাওয়া গেছে। কয়লা আর মার্কারি? বোধহয় এই প্রশ্নের উত্তর আমি জানি। যখন আমরা ম্যাপে ফার্ম হাউস খুঁজছিলাম তখন আমার নজর এখানে পড়েছিল। একটা কয়লার খনি আছে এখানে, ফার্ম হাউসের রাস্তাতেই। স্যার, তার মানে হচ্ছে যে মার্ডারার কয়লার খনিতে কাজ করত বা তার আশেপাশেই কোথাও থাকতো। স্যার, যে 5 বন্ধু মারা গেছে তাদের আরেক বন্ধু অজিতের বক্তব্য যে কলেজের পার্টির পরে ওই 5 জন সৌরভের গাড়িতে ফার্ম হাউস যাওয়ার জন্য রওনা হয়, আর স্যার তার পরের দিনই এই আর্টিকেল ছাপা হয়। জেপি মার্গে ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্র গতিতে আসা একটি গাড়ি পথ চলতে একটি মানুষকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেপি মার্গ, জেপি মার্গ তো এই ফার্ম হাউসের রাস্তাতেই পড়ে। হ্যাঁ স্যার, আর এদের বেরোনোর ঠিক 45 মিনিট পরেই অ্যাক্সিডেন্টটা হয়। স্যার, হতে পারে যে এই সৌরভ নেশায় বুধ হয়ে গাড়িটা চালাচ্ছিল আর ও অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, আর সেই জন্যেই ওই ঘটনার পরেই ও চুপচাপ হয়ে গেছিল, আর 3 দিন নিজের রুমের বাইরে বেরোয়নি। স্যার, এই দেখুন, এর মধ্যে এটাও লেখা আছে যে যে মারা গেছেন তার 12 বছরের ছেলে এই অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু গাড়ি যে চালাচ্ছিল আর তার সঙ্গী ওখান থেকে পালিয়ে গেছে। আর পুলিশ কখনো ধরতে পারেনি। আর একটা ব্যাপার স্যার, যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বিজয়নগর বস্তিতে থাকে। বিজয়নগর বস্তি? আর সেটা তো এই কয়লার খনির একেবারে পাশেই। কার সাথে দেখা করতে চান? আমরা আপনার সাথেই দেখা করতে এসেছি। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, এই ফটোটা আপনার স্বামীর? আগে হ্যাঁ, কিন্তু ইনি মারা গেছেন তো 8 বছর হয়ে গেল। ওনার মৃত্যু একটা রোড অ্যাক্সিডেন্টে হয়েছিল। হ্যাঁ, কিন্তু 8 বছর আগের কেসে সিআইডির কি ইন্টারেস্ট থাকতে পারে? আসলে আমরা অন্য একটা কেসের ইনভেস্টিগেশন করছি, যার সম্পর্ক আপনার স্বামীর মৃত্যুর সাথে। আমি কিছু বুঝতে পারিনি। এই খবরের কাগজ অনুযায়ী যখন আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপনার ছেলেই একমাত্র সাক্ষী ছিল, তাই না? হ্যাঁ ছিল তো, কিন্তু তার কোনো লাভ হয়নি, কারণ আমার স্বামীর খুনি ধরা পড়েনি। এখন আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই? আগে হ্যাঁ, বড় আর বুদ্ধিমানও। খুব ছোট বয়সে বাড়ির সব দায়িত্ব সামলেছে ও। আপনার ছেলে এখন বাড়িতে নেই? আগে না, বাইরে গেছে কোনো কাছে, এসে পড়বে হয়তো। কেন?
ওই যে দেখুন এসে গেছে আমার ছেলে। সিআইডি এই আরে ধরো ওকে। পালিয়ে যাবে কোথায়? খোল। এটা তো ডক্টর মুকেশের অ্যাসিস্ট্যান্ট। আমাদের চিকিৎসা করবি না তুই? হ্যাঁ, রঞ্জিত, ডক্টর মুকেশের অ্যাসিস্ট্যান্ট রঞ্জিত, ওই 5 জনকে খুন তুমিই করেছো তাই না? হ্যাঁ, আমি খুন করেছি, কিন্তু এর জন্য আমার কোনো অনুশোচনা নেই, কারণ ওনাদের বেঁচে থাকার অধিকার ছিল না। যেহেতু ওদের কারণেই তোমার বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার বাবা আমার চোখের সামনে মারা যায়। সরে যা। বাবা 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 বাবা, তোমরা আমার বাবাকে মেরে দিলে, তোমরাই মেরেছো আমার বাবাকে। চল 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 চল, বাবা! এখান থেকে কেটে পড়ি, চল, নাহলে ফেসে যাবো সবাই। বাবা আমি ওনাকে বাঁচাতেও পারিনি, কিন্তু ওই 5 জন বাঁচাতে পারতো। ওই 5 জন গাড়ি থেকে নিচে নামে, আবার বাবাকে ছটফট করতে দেখে, হসপিটালে নিয়ে যাওয়ার বদলে আবার গাড়িতে বসে পালিয়ে যায়। আর এত বছর পরেও ওদের মুখগুলো ভোলনি, তাই না? একজনের মুখ আমার মনে গেঁথে ছিল, আর হঠাৎ একদিন সৌরভ আমার সামনে চলে আসে। থ্যাংক ইউ। আর আমি ওকে তখনই চিনে ফেলি, তারপর ওকে ফলো করে জানতে পারি যে ও ডক্টর মুকেশের কাছে নিজের চিকিৎসা করায়। আর সেজন্যই তারপর তুমি ডক্টর মুকেশের অ্যাসিস্ট্যান্টের চাকরিটা নিলে। হ্যাঁ, একদিন আমি সৌরভের ফাইলটা দেখতে পাই, যেখানে সৌরভ অ্যাক্সিডেন্টের কথাটা বলেছিল, আর ও ডক্টরকে বলেছিল যে ওই অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা মারা গেছে। আর তারপর আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। আর তুমি প্রতিশোধ নেওয়ার প্ল্যান করো। হ্যাঁ, আমি জানতে পারি যে এই 5 জন ফার্ম হাউসে দেখা করতে আসবে, আর তাই আমি ওখানে পৌঁছে যাই। আর সকাল পর্যন্ত অপেক্ষা করলে যে কখন সবাই ঘুমিয়ে পড়বে আর তুমি তোমার প্রতিশোধটা নেবে। কিন্তু সৌরভের বন্ধু, সেটা তুমি কোথায় পেলে? একদিন আগে যখন সৌরভ ক্লিনিকে এসেছিল, আমি ওর গাড়ির চাবি চুরি করি, আর তারপর গাড়ি থেকে গান, তারপরে চাবি আমি টেবিলে আবার রেখে দিই। সবকিছু প্ল্যান মাফিকই চলছিল, তবু আপনারা জানতে পেরে গেলেন। তুমি কি ভাবলে খুব সহজ সিআইডিদের বোকা বানানো? ওই 5-5টা লোককে খুন করে ফেলার পরেও তোমার কোনো অনুতাপ নেই। আমার বাবাকে মারার পর ওদের কোনো অনুতাপ হয়েছিল? আমাকে অনাথ করে ওরা ভালো করে জীবন কাটাচ্ছে, এটা অন্যায়। আমি ন্যায় চেয়েছিলাম, ন্যায়। তোমার বাবার সঙ্গে যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই অন্যায়, আমি দুঃখিত, কিন্তু কারো প্রাণ নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আইনটাকে তুমি তোমার নিজের হাতে নিয়েছিলে, তুমি 5টা লোককে খুন করেছো, এখন তো তোমার ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.